নমস্কার, হেডলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। বিগত দিনে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, কারণ অত্যন্ত তথ্য সমৃদ্ধ একটি অনুষ্ঠান। এবং আজকেও যে বিষয় আমরা আলোচনা করব সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকের যে বিষয় তা হলো হার্টের সমস্যা। হার্টের বিভিন্ন রোগ কি কি রয়েছে এবং কেন হয় সেগুলো, আমাদের কোন কোন গাফিলতির কারণে হয় এবং কি কি আমাদের করা উচিত নয়। আজকে এ বিষয়ে আরো বিস্তর জানবো এবং যিনি রয়েছেন আজকে এক্সপার্ট আমাদের সঙ্গে, ডক্টর নীলাদ্রি সরকার, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন, এসএসকেএম হসপিটাল। ডক্টরকে অনেক অনেক স্বাগত। এবং হেল্পলাইনের অনুষ্ঠান যাদের আপনাদের নিত্য পছন্দের একটি অনুষ্ঠান, সব সময় যাতে এই অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য হাতে ফোন রয়েছে এবং সেখানে ইউটিউব যদি থাকে তো ভালো, না থাকলে ইনস্টল করুন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভি নেগেটিভ প্লাস। দেখতে পাচ্ছেন পাশে যেখানে লোগো চলে আসবে এবং সেখানে সার্চ করলেই কিন্তু দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিমিং চলছে। এবং অনুষ্ঠানের পরেও যাতে এই অনুষ্ঠান সব সময় আপনারা দেখতে পান এবং সিটিভিএন এর অন্যান্য সমস্ত অনুষ্ঠান, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করা অত্যন্ত জরুরি। হার্টের ব্যথা বা বুকে ব্যথা, যে এই বিষয়টা কেন হয়? যখনই ধরুন কারোর একটু হাঁটাহাঁটি করলেই বুকে ব্যথা করছে, তখনই আমরা সন্দেহ করি তার এটাকে ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে কিনা। কি করে বুঝবেন যে এটা বুকে ব্যথাটা হার্টের জন্য হচ্ছে? যদি দেখা যায় যে ব্যথাটা 2 থেকে 20 মিনিট থাকছে, এটা চাপ ধরা ব্যথা আছে, হাঁটাহাঁটি করলে ব্যথাটা বেড়ে যাচ্ছে, একটু বিশ্রাম নিলে ব্যথাটা কমছে, তখনই সন্দেহ করতে হবে হয়তো এটা ইসকেমিক হার্ট ডিজিজ, যেটাকে আমরা বাংলায় বলি অ্যাঞ্জিনা পেক্টোরিস। এই জন্য এই একটু হাঁটলেই ব্যথা করছে বা একটু বিশ্রাম নিলে কমে যাচ্ছে বা নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট জিভের তলে দিলে কমে যাচ্ছে, এটাকে তখন আমরা বলি অ্যাঞ্জিনা পেক্টোরিস। এই ব্যথাটা যদি অনেকক্ষণ থাকে, যদি ঘামটাম হয়, তখন আমরা সন্দেহ করি হয়তো হার্ট অ্যাটাক হতে পারে। তাহলে তো এবারে প্রশ্ন যথারীতি আসবে যে হার্ট অ্যাটাকটা কি, সেটা একটু। হার্ট অ্যাটাক হচ্ছে বেসিক্যালি আমাদের যে হার্টের যে শিরাগুলো আছে, আমাদের সারা শরীরেই শিরা আছে, আর্টারিজ আছে, ভেন্স আছে, এবং ধরুন কোনো কারণে ধরুন যে আর্টারিজগুলো হার্টকে সাপ্লাই করছে, যেরকম আমাদের জল যায় টিউবের মধ্যে দিয়ে, জল যায় পাইপের মধ্যে, জল যায় পাইপে কি হয়, মরচে পড়ে যায়, তার ফলে জলটা ঠিকমতো ফ্লো করে না। সেরকম হার্টে যখন ঠিকমতো ফ্লো করছে না রক্তটা, তখন সেখানে হচ্ছে কি, যেখানে ধরুন একদমই দেখা গেল বন্ধ হয়ে গেছে জায়গাটা, তখন ডিস্টাল পোর্শনটা তখন ড্যামেজ হয়ে যায়। সেটাকে ইনফার্ক্ট বলে, হার্ট অ্যাটাক, ইনফাকশন, মায়োকার্ডিয়াল ইনফাকশন। হার্টের একটা পোর্শনে ড্যামেজ হয়ে গেল। এই ড্যামেজ হয়ে যাওয়ার ফলে তখন তার খুব ব্যথা করে, বুক ধরপড় করে, তার ঘাম টাম হয়, ইভেন তার অনেক সময় ব্লাড প্রেশার ফল করে যায়, অনেক সময় ইভেন সাডেন ডেথ অবধি হয়ে যায়। আচ্ছা, তার মানে হার্ট অ্যাটাকের কারণ হিসেবে আমরা এগুলোকে ধরতে পারি। তার লক্ষণগুলো কি কি, যে লক্ষণগুলো দেখলে আগে থেকেই মানুষ সচেতন হতে পারবে? ধরুন কারোর ডায়াবেটিস আছে বা কারোর হাই ব্লাড প্রেশার আছে বা ওবেসিটি আছে, ওজন অনেক বেশি, কোলেস্টেরল অনেক বেশি, কিন্তু উনি ঠিকমতো চিকিৎসা করান না, ওষুধপত্র কিছুই খান না, এরকম ধরনের একটা মানুষের যদি দেখেন আপনি, হঠাৎ তার একটা বুকে ব্যথা করলো, ঘাম টাম হলো, হ্যাঁ, উনি শ্বাস নিতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে, খুব অসুবিধা হয়ে যাচ্ছে, তখনই সন্দেহ করতে হবে তারা হয়তো হার্ট অ্যাটাক করেছে। আচ্ছা, মানে এগুলো রয়েছে লক্ষণ। সেক্ষেত্রে যদি রাত বিরেতে কারোর এইরকম সমস্যা হয়, তৎক্ষণাৎ কি করা উচিত? বাড়িতে যাদের এরকম ধরুন ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, তারা প্রত্যেকে অ্যাসপিরিন ট্যাবলেট রাখবেন। অ্যাসপিরিন 75 মিলিগ্রাম পাওয়া যায়, ওই 4টে ট্যাবলেট অ্যাসপিরিন ট্যাবলেট চিবিয়ে খেয়ে নেবেন, আর নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট জিভের তলে দিয়ে দেবেন, 5 মিনিট পর পর 3টে দিতে পারবেন। আচ্ছা, কি কি ট্যাবলেট, আরেকবার নামটা একটু শুনবো। অ্যাসপিরিন ট্যাবলেট 75 মিলিগ্রাম, 75 মিলিগ্রাম ট্যাবলেট, এটা রেখে দেবেন। একসাথে কটা? একসঙ্গে 4টে। আচ্ছা, মানে যে ব্যক্তির সেই ধরনের সিম্পটমস গুলো হয়ে থাকে, 4টে ট্যাবলেট চিবিয়ে খেয়ে নেবেন। আচ্ছা, তার সঙ্গে জিভের তলে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট 5 মিলিগ্রাম ট্যাবলেট দিয়ে দেবেন। একটা ধরুন কমলো না, আবার হয়তো কিছুক্ষণ পর আরেকটা দিলেন, এইভাবে আপনি 3টের বেশি দেবেন না। আচ্ছা, এবং যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে হসপিটালাইজ করবেন। হসপিটালাইজ কেন করতে হবে? এই যে টাইমটা খুব ইম্পর্টেন্ট এখানে, যেরকম আমাদের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেরকম স্ট্রোকের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। যত তাড়াতাড়ি আপনি হসপিটালাইজ করবেন, তত তাড়াতাড়ি ডাক্তারবাবুরা তখন কী করবেন, থ্রম্বোলিটিক থেরাপি করবেন, ইন্ট্রাভেনাস থ্রম্বোলিটিক থেরাপি। এই থ্রম্বোলিটিক থেরাপি ব্যাপারটা কি, একটা ইঞ্জেকশন দিয়ে যে ক্লট করে গেছিল সেই ক্লটটাকে ডিজলভ করে দেওয়া হয়। যখনই ক্লটটাকে ডিজলভ করে দেওয়া হলো, তখন কি হয়, আস্তে আস্তে আবার ব্লাড ফ্লো শুরু হয়ে গেল। ধরুন এই ক্লটটাকে ডিজলভ করার পরেও তার ব্যথাটা কমছে না,
যদি আপনি ভালো হসপিটালে ধরুন, যেখানে নাকি সমস্ত ব্যবস্থা আছে, যেরকম আমাদের SSKM হসপিটাল বা সরকারি হসপিটাল বা প্রাইভেট যেখানে বড় জায়গায়, সেখানে আপনার অনেক সময় যেটা করা হয়, প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে দেওয়া হয়। মানে পেশেন্ট ভর্তি হার্ট অ্যাটাক করলেই অ্যাঞ্জিওগ্রাফি করে মানে সেই আর্টারিটাকে, ব্লকটাকে খুলে দেওয়া হয়, সেখানে একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করে দেওয়া হয়, তাহলে কষ্ট অনেক কমে যায়। আচ্ছা, তার মানে যেই দুটো ওষুধের আপনি নাম বললেন, সেই দুটো ওষুধ প্রাথমিকভাবে সাহায্য বাড়িতে করবে। রাখবেন, ঠিক। আচ্ছা, হার্টের সমস্যা মানে যে হার্ট অ্যাটাক, এটা ছাড়া তো আরো বিভিন্ন রোগ রয়েছে, সেই রোগগুলো একটু জানবো, কি কি রোগ রয়েছে? এই যে হাই ব্লাড প্রেশারের কথা বলছিলাম, হাই ব্লাড প্রেশার থেকে কি হয়, হাই ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না করা হয়, তাহলে একটা হাইপারটেনসিভ হার্ট ডিজিজ হয়ে যায়। আস্তে আস্তে হার্টটা ড্যামেজ হতে শুরু করে। অনেকে দেখবেন ছোটবেলায় গাঁটে গাঁটে ব্যথা হয়েছিল, জ্বর হয়েছিল, এটাকে বলে রিউম্যাটিক ফিভার, মাইগ্রেটিং পলিআর্থ্রাইটিস। সেই রিউম্যাটিক ফিভার হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে দেখা গেল তার হাঁটলেই তার একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে, মাঝে মধ্যে রাত্রেবেলা হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা ভালভিউলার হার্ট ডিজিজ। যেরকম হাইপারটেনসিভ হার্ট ডিজিজ একটা হয়, সেরকম একটা ভালভিউলার হার্ট ডিজিজ হয়। আর এই যাদের ডায়াবেটিস আছে বা যাদের হাই ব্লাড প্রেশার আছে, সেখান থেকে তাদের একটা ইস্কেমিক হার্ট ডিজিজ হয়, হার্টে ইস্কেমিয়া হচ্ছে। ইস্কেমিয়া মানে ব্লাড ফ্লো ঠিক মতো হচ্ছে না, এটাকে বলে ইস্কেমিয়া। এই ইস্কেমিক হার্ট ডিজিজ হয়। অনেক সময় দেখবেন হার্টে যে লেয়ারটা আছে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াল এফিউশন হয়। এই পেরিকার্ডিয়াল এফিউশন কিন্তু টিবি থেকে হতে পারে, এসএলই থেকে হতে পারে, ম্যালিগন্যান্সি থেকে হতে পারে, বা অন্য কোনো কারণেও হতে পারে। সেটা দেখতে হবে কি কারণে হয়েছে। আর একটা প্রবলেম হয়, অনেক সময় দেখবেন তার হার্ট ফাংশন করছে না ঠিক মতো, সেটাকে বলা হয় কার্ডিওমায়োপ্যাথি। এই বিভিন্ন ধরনের, এছাড়াও অনেক রোগ আছে। এই সমস্যাগুলো কিন্তু হার্টের একটা বড় সমস্যা। আচ্ছা, মানে হার্টের বিভিন্ন রোগ সম্পর্কে আমরা জানলাম। এবারে একটা বিষয় খুব হয়তো আপনারা শুনে দেখবেন যে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস, এই যে এই সার্জারি, এই ধরনের বিষয়গুলো হয়তো আপনারা অনেকবার শুনেছেন, আমিও শুনেছি, কিন্তু এগুলো কোন সময় করানো হয়, এগুলো কেন দরকার হয়? যখন একজন কারোর হার্ট অ্যাটাক করলো, তখন তাকে প্রিলিমিনারি চিকিৎসা দেওয়ার পরে তখন তাকে ডাইরেক্টলি তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করে দেওয়া হয়, যাতে নাকি ওই যে ভেসেলটা, ধরুন একটা শিরাটা ব্লক হয়ে গেছে, সেই শিরাটাকে বেলুন একটা ঢুকিয়ে দিয়ে শিরাটাকে ওপেন করে দেওয়া হলো, তার মানে প্যাসেজটা আবার ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। এই অ্যাঞ্জিওপ্লাস্টি বিভিন্ন আর্টারিতে করা হয়। যদি দেখা যায় যে এরকম মাল্টিপল ভেসেল অনেকগুলো শিরাতে হয়েছে, ধরুন যেরকম ডায়াবেটিস হয়, মাল্টিপল ভেসেল এই ইনভলভমেন্ট হয়েছে, যখন নাকি এই অ্যাঞ্জিওপ্লাস্টি ভালো করা যাবে না, তখন করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং করা হয়, সিএবিজি। সেটাকে দেখবেন, অনেকে দেখবেন মাঝখানটা দেখবেন হার্টের মাঝখানটা কাটা আছে, সেলাই করা আছে, তার মানে বুঝতে হবে তার একটা ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এটাকে বলা হয় করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, সিএবিজি। আচ্ছা, অনেক সময় একটা বিষয় দেখা গেছে যে ইয়াং পেশেন্ট বা ইয়াং খেলোয়াড় যারা রয়েছেন, হঠাৎ করে তাদের ডেথ হয়ে যাচ্ছে, এটার পেছনে কি কি কারণ থাকতে পারে? এই যে ইয়ং পেশেন্টদের অনেক সময় হঠাৎ দেখলেন যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, এটার পেছনে কারণ হচ্ছে তার হয়তো কোনো ইম্পর্টেন্ট ডিজিজ ছিল যেটা নাকি ধরা পড়েনি, যেরকম ব্রুগাটা সিনড্রোম, রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, ARVC, বা অনেক সময় চ্যানেলোপ্যাথি বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এরকম বিভিন্ন অনেক সময় রোগ থাকতে পারে, যেগুলো ডায়াগনোসিস ঠিক মতো না হলে হঠাৎ ধরুন এক্সারসাইজের সময় বা হঠাৎ একটা হার্ট অ্যাটাক করতে পারে। সেই জন্য প্রত্যেককেই, যারা এরকম ধরুন প্লেয়ার বা যারা ধরুন ভিগোরাস এক্সারসাইজটা করেন, তাদেরকে প্রত্যেকে একবার চেক করে নেওয়া উচিত তার হার্টের কন্ডিশনটা ঠিক আছে কিনা, বিশেষ করে ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, বা কোনো অ্যারিথমিয়া কিছু আছে কিনা, ইসিজি দরকার লাগলে হল্টার মনিটরিং, ইকোকার্ডিওগ্রাফি সব করে দেখে নেওয়া উচিত। আচ্ছা, আপনি খানিকক্ষণ আগেই বললেন যে দুটো মেডিসিনের কথা, মানে প্রাইমারিলি ওগুলো নেওয়া যেতে পারে। যদি সেগুলো না থাকে, তাহলে প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে সাধারণ মানুষের কি জানা উচিত? ওটা যদি না থাকে, তখন তাহলে যখন এরকম ব্যথা করবে, তখন তাকে দরকার লাগলে একটা ঘুমের ওষুধ দেওয়া যেতে পারে, তাই ব্যথাটা কমানোর জন্য। কারণ বেশি ব্যথা বাড়লে কি হবে, তার অনেক কষ্টটা হবে, তখন তাকে অ্যাটলিস্ট একটা ঘুমের ওষুধ দিয়ে দিলে একটু ঘুমটা যদি চলে আসে এবং সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করা যায়, তাহলে কিছুটা ইমপ্রুভমেন্ট হবে। মানে ঘুমের ওষুধ সেই সময় ভয়ের কোনো কারণ না, নেই। না। আচ্ছা, আরেকটা বিষয় হয়তো আমার মনে হয় সকলেই শুনে থাকবে যে সিপিআর, সেটা আমরা বিভিন্ন সময় ইউটিউব, ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বারংবার দেখি সিপিআর দিতে, এবং কিভাবে দিতে হয় সেটাও দেখিয়ে দেওয়া হয় ভিডিওতে। কিন্তু কেন দিতে হয়, কোন সময় দিতে হয় এবং কিভাবে দিতে হয়, একটু আপনার থেকে জানবো। এই কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, এটা কিন্তু প্রত্যেকের জানা উচিত। এই কারণে জানা উচিত, ধরুন আপনার বাড়ির পাশের একজন কারোর হঠাৎ ধরুন একটা দেখলেন যে হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন, তখন আপনাকে ফার্স্টেই দেখতে হবে তার
পালস আছে কিনা, উনি শ্বাস নিচ্ছেন কিনা। আপনি দেখলেন যে না, উনি আমাদের যে রেসপিরেশন যেটা হয়, আমরা উঠে নামে, বুকটা উঠে নামে, শ্বাস নিচ্ছেন না, হয়তো পালসও পাচ্ছেন না, এটাকে বলে ক্যারোটিড পালস, চট করে বুঝতে সুবিধা হবে, পালসও পাচ্ছেন না, তখন আপনি বুঝে গেলেন উনি ক্লিনিক্যালি ডেড, মানে এটাকে বলা হয় dead। তখন আপনাকে যেটা করতে হবে ইমিডিয়েটলি, এই যে লোয়ার পার্ট অফ স্টারনাম, এখানে আপনি দুটো হাত এইভাবে রাখলেন, রেখে এটাকে স্ট্রেট করে তখন একটু চাপ দেবেন, সেটা কভার করে মিনিটে 100 বারের মতন। এবং যদি মানে অন্য খুব ফাস্ট। ফাস্ট চাপটা এমন ভাবে দিতে হবে যাতে নাকি 2 ইঞ্চির মধ্যে ডিপ্রেশন হয় এই জায়গাটা, লোয়ার পার্ট অফ স্টারনামটা। এবং যদি আর একজন কেউ সঙ্গে থাকেন তাহলে উনি ধরুন 15 বার কার্ডিয়াক ম্যাসেজ দিলেন, একবার মাউথ টু মাউথ রেসপিরেশন দিলেন, মানে মুখের মধ্যে এটা করলেন। বা যদি একা থাকেন তাহলে উনি 30 বার কার্ডিয়াক ম্যাসেজ দেওয়ার পর 2 বার মাউথ টু মাউথ রেসপিরেশন। আপনি যদি মাউথ টু মাউথ রেসপিরেশন নাও দেন, তাহলেও আপনি যদি এই জিনিসটা করে যান, কার্ডিয়াক মাসাজ যদি করে যান, কার্ডিয়াক মাসাজ করলে কি হবে, অনেক সময় ইভেন শুধু একটা থাম, এরকম একটা শুধু থাম করলেই অনেক সময় তার ফিরে আসে, হার্টটা আবার কন্ডিশন আবার ফিরে আসে। কাজে এটা প্রত্যেকে জানা দরকার। ধরুন কারো একটা ড্রাউনিং হলো, কিছুদিন আগে আমরা একজন অ্যাক্টর এই ড্রাউনিং এ মারা গেলেন, খুব আনফর্চুনেট খবর। এরকম অনেক, এই আমাদের যে জুবিন গর্গ মারা গেছেন, উনি আসামে মারা গেছেন, এরকম প্রচুর মানুষ হয়তো আনঅ্যাটেন্ডেড হয়তো মারা গেছে। সেই জন্য যারা কাছাকাছি থাকবেন তারা যদি সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে কার্ডিয়াক মাসাজ দেওয়া শুরু করে দেন, সিপিআর শুরু করেন, তাহলে কিন্তু অনেকের লাইফ আমরা সেভ করতে পারবো। সেই জন্য এটা প্রত্যেকে জানা উচিত। আচ্ছা, এবং সেক্ষেত্রে লেফট না রাইট সাইড একদম পার্টিকুলার জায়গাটা যদি আরেকবার আপনি বলে দেন। এইখানটায় লোয়ার পার্ট অফ স্টারনাম, আমাদের যে এটাকে স্টারনাম বলে, ঠিক এই জায়গাটায় হাতটা এরকম করে রেখে ওকে, এইরকম ঠিক আছে। এরকম আমার মনে হয় আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এবং এবার একটা প্রশ্ন যেটা আপনি খানিকক্ষণ আগেই বললেন, যে এখনকার দিনে খুব ইয়াং জেনারেশনের মধ্যে হার্ট অ্যাটাক হচ্ছে বা মারা যাচ্ছে। ইয়াং জেনারেশনে হার্টের সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে, সেটার পেছনে কি কি কারণ রয়েছে? ইয়ং জেনারেশনের কারণের মধ্যে আমি বলবো তাদের মধ্যে লাইফস্টাইল ঠিক মতো চলছে না। আচ্ছা, অনেকেরই অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, অনেকেরই অল্প বয়সে হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে। হয়তো উনি কোনোদিন চেকই করাননি, জানেনই না তার হাই ব্লাড প্রেশার আছে বা ডায়াবেটিস আছে। তার ফলে কি হচ্ছে, এই যে প্রসেস অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, বেসিক্যালি যে প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে একে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে লিপিড জমে যাচ্ছে। এই ধরনের একটা টিউব আছে হার্টের, তো আর্টারিজের মধ্যে লিপিড কোলেস্টেরল জমে যাচ্ছে। কোলেস্টেরল জমে কি হচ্ছে, এটা ব্লক করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, হঠাৎ দেখা গেল তার একটা হার্ট অ্যাটাক করে গেল বা তার একটা স্ট্রোক হয়ে গেল। এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে। অনেক সময় তার জানাই নেই তার ভিতরে হয়তো কোনো প্রবলেম আছে, সেখানে হয়তো হাই কোলেস্টেরল লেভেল আছে, তার ফ্যামিলিয়াল হয়তো হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে, কোলেস্টেরল ওষুধ উনি ঠিক মতো খাচ্ছেন না। অনেকের হাই ট্রাইগ্লিসারাইড থাকছে, সেখান থেকে অনেকের প্যানক্রিয়াটাইটিস হয়ে যাচ্ছে। অনেক সময় গল্ড স্টোন থাকলে সেখান থেকে প্যানক্রিয়াটাইটিস হয়ে যাচ্ছে। এই রকম প্রবলেমগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেক সময় শোনা যায় যে হার্টের ভালভ ড্যামেজ হয়েছে, এটার পেছনে কি কি কারণ রয়েছে, এটা একটু বিস্তারিত জানবো। হার্টের ভালভ কিভাবে ড্যামেজ হয়, ছোটবেলায় ধরুন কারোর একটা গলা ব্যথা হলো, গলা ব্যথা হওয়ার পরে তার হয়তো একটা কিছুদিন পরে একটা জয়েন্ট পেন হলো, এই তো হয়তো এখানে জয়েন্ট পেন হলো, এটা ভালো হলো, আবার এখানটা হলো, এটা ভালো হয়ে গেলে আবার পায়ে হলো। এই যে একটার পর একটা জয়েন্ট পেন হচ্ছে, তার সঙ্গে জ্বর আসছে, হ্যাঁ, একটা অল্প বয়সে, এটাকে বলি আমরা রিউম্যাটিক ফিভার। এই রিউম্যাটিক ফিভার যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় বা পরবর্তীকালে যদি পেনিসিলিন প্রোফাইলাক্সিস ঠিকমতো না নেওয়া হয়, তাহলে পরবর্তীকালে ধরুন 10 বছর বা 15 বছর পরে তার একটা ভালভুলার হার্ট ডিজিজ হয়। আমাদের যে ভালভগুলো আছে, মাইট্রাল ভালভ, অ্যাওরটিক ভালভ, ট্রাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ, এই ভালভটাগুলো ড্যামেজ হতে থাকে আস্তে আস্তে। এই ড্যামেজ হলে কি হয়, তার কষ্ট কি হয়, উনি হয়তো একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন, বা তার হয়তো রাত্রেবেলা যখন শুয়ে যাচ্ছেন হঠাৎ তার ঘুম ভেঙে গেল, শ্বাসকষ্ট হলো, যেটাকে আমরা বলি প্যারক্সিসমাল নকটার্নাল ডিসপ্নিয়া। এই প্রবলেমগুলো আস্তে আস্তে হয়। এই ভালভুলার হার্ট ডিজিজ কিন্তু এই থেকে আস্তে আস্তে কি হয়, এমন একটা সময় আসে তখন হয়তো ভালভটা এমন অবস্থায় চলে গেছে যখন হার্টের কন্ডিশনটা খুবই খারাপ হয়ে গেছে। সেইটা অবস্থাটা হওয়ার আগেই কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে দরকার লাগলে ভালভ বেলুন ভালভোটমি করতে হবে বা হার্ট ভালভটা রিপ্লেস করতে হবে। এটা সরকারি হসপিটালে ফ্রিতে করা হচ্ছে, শুধু আপনাদেরকে যেতে হবে, পরামর্শ নিতে হবে, বাকিটা কিন্তু সমস্তটাই ফ্রিতে হচ্ছে সরকারি হসপিটালে।
আচ্ছা, বেশ। আরেকটা খুব গুরুতর সমস্যা, এই যে হার্টে জল জমে, এই বিষয়টা হয়তো আপনারাও বিভিন্নবার অনেকের কাছের মানুষদের দেখে থাকবেন। এই যে হার্টে জল জমার যে বিষয়টা, এটার পেছনে কি কি কারণ রয়েছে এবং সেটা ঠিক করার এটাকে আমরা বলি process? পেরিকার্ডিয়াল এফিউশন। আচ্ছা। যেরকম আমাদের লাংসে জল জমে প্লুরাল এফিউশন হয়, আমাদের পেটে জল জমে তাকে আমরা অ্যাসাইটিস বলি, সেরকম হার্টে জল জমলে আমরা এটাকে বলি পেরিকার্ডিয়াল এফিউশন। এই পেরিকার্ডিয়াল এফিউশনের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ আমাদের দেশে হচ্ছে টিবি, টিউবারকুলোসিস। এছাড়াও সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, যেটাকে আমরা বলি এসএলই, সেখান থেকে হতে পারে, বা অনেক সময় কোনো ক্যান্সার, ধরুন ক্যান্সার থেকে হতে পারে, বা অন্য কোনো আরও অন্যান্য কারণ থেকে হতে পারে। সেটা তখন দেখতে হবে যে কী কারণে জলটা জমেছে, সেই জলটা আমরা পরীক্ষা করে দেখি, এইভাবে অ্যানালিসিস করে তারপর সেই অনুযায়ী চিকিৎসা করা হয়। আচ্ছা, সেক্ষেত্রে কি মানে হার্ট অ্যাটাকের জন্য কোনোভাবে এই দুটো বিষয়ে লিঙ্ক রয়েছে? সাধারণত হার্ট অ্যাটাকের পরে খুব বেশি যেটা জল জমে না, এটা যেটা হয় অনেক সময় যে হার্টে জলটা জমার জন্য সে কারণটা আমরা দেখি, ইভালুয়েট করে দেখি এটা কি টিবির জন্য হয়েছে, না এসএলির জন্য হয়েছে, আচ্ছা। না এটা অন্য কোনো কারণে হয়েছে। তখন সেই যদি টিবির জন্য হয়ে থাকে তখন আমরা টিবির ওষুধ দিই এবং স্টেরয়েড দিই, তাতে দেখা গেল পুরোপুরি কিওর হয়ে যায়, আচ্ছা। এরকম ব্যাপারটা। আর যদি এসএলির জন্য হয়ে থাকে তাহলে এসএলির চিকিৎসা করতে হবে, সেই ব্যবস্থা করলে আস্তে আস্তে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে শোনা যায় যে হার্টের ফাংশন 20% হয়ে গেছে, যেটা 60% হওয়ার কথা বা থাকে সাধারণত। সেটা কেন হয় সেটা একটু জানবো। একটা রোগ আছে তাকে বলে কার্ডিওমায়োপ্যাথি। আচ্ছা। সেই রোগটা কি, হার্ট মাসেলগুলো ড্যামেজ হয়ে গেছে এবং হার্টটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, যেটাকে বলে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। এছাড়াও রেস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথি আছে, আরও অন্য বিভিন্ন আছে। এই যে হার্ট মাসেলটা ঠিকমতো কাজ করতে পারছে না, নর্মাল যে হার্টের যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন, হার্ট তো কন্টিনিউয়াস পাম্প করে চলেছে, তো কোনো বিশ্রাম নেই। এই হার্টের যখন কন্ট্রাকশন ঠিকমতো হচ্ছে না, যখন হার্ট ডাইলেটেড হয়ে গেছে, তার মানে তার তখন দেখবেন পা ফুলে গেছে, একটু হাঁটলে শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধরপড় করছে। এই অবস্থা দেখা গেল তার ইকোকার্ডিওগ্রাফি করে ইজেকশন ফ্র্যাকশন হয়তো 20% বা 25%। এটাকেই আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি। তো কার্ডিওমায়োপ্যাথি তখনই আমরা বলবো যখন আমরা দেখব যে তার হাই ব্লাড প্রেশার নেই, তার কোনো ভালভুলার হার্ট ডিজিজ নেই, তার অন্য কোনো সমস্যা নেই, অথচ তার হার্ট মাসেলটা ফাংশন করছে না, তখনই সেটাকে বলা হয় কার্ডিওমায়োপ্যাথি। যে সেক্ষেত্রে এটা কি কোনো খারাপ দিকে যেতে পারে? এটা সত্যিকারের খুব খারাপ রোগ, এমন একটা রোগ আচ্ছা। যেখানটা নাকি খুব বেশি করার কিছু থাকে না। এইটা অনেক সময় যেটা করা উচিত আলটিমেটলি হার্ট ট্রান্সপ্লান্ট, কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট। আপনারা শুনেছেন সরকারি হসপিটালে হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে এবং সেই পেশেন্ট পুরো ভালো আছেন, এটা একটা বিরাট একটা খবর। আরেকটা বিষয় জানবো যে অনেক সময় এরকম অনেক শিশুদের দেখা যায় যে জন্মগত থেকেই হার্টের সমস্যা, একদম জন্মের সময় থেকেই, এবং রীতিমতো এটা একটা ভয়ের ব্যাপার, বাবা মায়েরা খুব ঘাবড়ে যান। সেক্ষেত্রে এটা কেন হয় এবং এর কি সমাধান রয়েছে? এইগুলো হচ্ছে একটা কনজেনিটাল হার্ট ডিজিজ বলা হয়। এই কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে অনেকগুলো আছে, যেরকম একটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আমাদের যে দুটো ভেন্ট্রিকুলের মাঝখানে যে সেপ্টামটা আছে, পর্দাটা আছে, সেখানে ফুটো, সেটাকে বলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আর একটা হচ্ছে দুটো এট্রিয়ার মাঝখানে যে সেপ্টামটা আছে সেটাকে বলা হয় ফুটো, সেখানে বলা হয় এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এছাড়াও আপনারা শুনে থাকবেন আরেকটা রোগ আছে, তাকে বলে ফ্যালস টেট্রালজি, মানে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। ধরুন বাচ্চার জন্ম হওয়ার পরেই দেখা যাচ্ছে তার মুখ চোখ নীল হয়ে গেছে, তার একটু হলেই কাঁদলেই তার দেখবেন একদম প্রায় খুব অসুবিধা হচ্ছে, সায়ানোটিক স্পেল, কাঁদতে পারছেন না। এই কমপ্লেক্স যে আরও অনেকগুলো বিভিন্ন লিশন আছে, কমপ্লেক্স কার্ডিয়াক লিশন আছে, এইগুলো কিন্তু জেনেটিক্যালি যখনই হচ্ছে বা কোনো কারণে হচ্ছে তখনই তাকে দেখতে হবে, তখন তাকে নিয়ে যেতে হবে কার্ডিওলজিস্টের কাছে। আচ্ছা। প্রেফারেবলি পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট দেখবেন এবং কার্ডিয়াক সার্জন, যারা কার্ডিয়াক সার্জন দেখবেন, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন, তারা মিলে টিম হিসাবে তারা এটাকে অপারেশন করবেন। অপারেশন করে বাচ্চাটাকে আস্তে আস্তে ভালো করার চেষ্টা করবেন। আচ্ছা, মানে এর থেকেও সুস্থ হওয়া সম্ভব? একদমই। আমরা অনেক কিছু শুনলাম, তবে এবার একটু ট্রিটমেন্ট প্রসেসটা নিয়ে একটু জানবো। হার্টের প্রথমত যে হার্টের সমস্যা, যেটা আমরা প্রথমেই আলোচনা করলাম হার্ট অ্যাটাক নিয়ে, তো সেটাকে বোঝার মানে টেস্ট কি কি টেস্ট রয়েছে, এবং যে আরো বিভিন্ন রোগগুলো নিয়ে আপনি বললেন হার্টের, সবগুলোর জন্য কি সেম টেস্ট না কি কি টেস্ট রয়েছে হার্ট? আমরা যখনই হার্ট অ্যাটাক কেউ করে এরকম ধরুন আমাদের কাছে নিয়ে আসলো, তখনই আমরা যেটা করি একটা সঙ্গে সঙ্গে আমরা একটা ইসিজি বলি, ইসিজি ইলেকট্রোকার্ডিও ইসিজি করি। আর ট্রপ টি এবং ট্রপ আই, এটা ব্লাড টেস্ট, তাতেই বোঝা যায়। যেরকম আমরা ম্যালেরিয়া হলে বুঝতে পারি, একটা টেস্ট করে কিট টেস্ট করে যে হ্যাঁ ম্যালেরিয়া হয়েছে। অনেক ধরনের আপনারা জানেন এরকম সুগার ধরুন থাকলে একটা ডিপ স্টিক দিয়ে বুঝতে পারি, বা কিটোন বডি থাকলে বুঝতে পারি। সেরকম এখানে স্টিক দিয়ে একটা
একটা কিটের মতো থাকে, কিটে ব্লাডটা দিলেই বসে যায় তার এটা হার্ট অ্যাটাক করেছে কিনা। ট্রপ টি টেস্ট বা ট্রপ আই টেস্ট, ওই ট্রপ টি বা ট্রপ আই যদি পজিটিভ থাকে তার সঙ্গে সঙ্গে দেখলেন তার ইসিজিটা পজিটিভ আছে, হার্ট অ্যাটাক করেছে দেখা যাচ্ছে, তার সঙ্গে তখন সঙ্গে তার সিমটম আছে, এরকম বুকে ব্যথা করছে, তার ঘাম টাম হচ্ছে, তখন তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। এবং হসপিটালাইজ করবার আগে প্রি হসপিটালাইজেশন, তাহলে আপনি তাকে 4টে ট্যাবলেট অ্যাসপিরিন ট্যাবলেট খাইয়ে দিন। বাড়িতে যদি ক্লোপিডোগ্রেল ট্যাবলেট থাকে তাহলে 4টে ট্যাবলেট ক্লোপিডোগ্রেল ট্যাবলেট খাইয়ে দিন এবং তাকে জলে জিভের তলে আপনি নাইট্রোগ্লিসারিন দিয়ে দিন, দিয়ে আপনি তাড়াতাড়ি পেশেন্টকে হসপিটালাইজ করুন এবং হসপিটালাইজ করার পরে পেশেন্টকে ডাক্তারবাবু তখন বাকিটা ব্যবস্থা করবেন। আচ্ছা, আর বাকি যে সমস্যাগুলো বললেন এবং এই হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে এই যে হার্ট অ্যাটাক করলো তার পিছনে যে কারণটা আছে সেই কারণটা কিন্তু মেনলি ব্যবস্থা করতে হবে। কারণটা হচ্ছে, এক হচ্ছে ডায়াবেটিস আর দুই হচ্ছে হাই ব্লাড প্রেশার। কাজে ডায়াবেটিসের চিকিৎসা ঠিকমতো করতে হবে, হাই ব্লাড প্রেশারের চিকিৎসাও ঠিকমতো করতে হবে। আচ্ছা, এবং বাকি যে রোগগুলো আপনি বললেন সেগুলোকে চিহ্নিত করার জন্য কি কি টেস্ট রয়েছে? এই হার্ট অ্যাটাকের জন্য আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি করে থাকি, তাতে আমরা দেখি ওয়াল মোশন অ্যাবনর্মালিটিস কিছু প্রবলেম আছে কিনা। আমরা যদি দেখি যে তার, আমরা যেটা বললাম যে পেরিকার্ডিয়াল ভীষণ জল জমেছে হার্টে, সেটাও আমরা ইকোকার্ডিওগ্রাফির সাহায্যে বুঝতে পারবো। ইকোকার্ডিওগ্রাফি করার পরে আমরা জলটা অ্যাসপিরেট করে সে পরীক্ষাটা করি। আমরা কার্ডিওমায়োপ্যাথিও আমরা ইকোকার্ডিওগ্রাফি করে বুঝতে পারবো। কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ যেটা থাকে অনেক সময় আমরা যেটা একটা পরীক্ষা করি সেটাকে বলে ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি, মানে গলার মধ্যে দিয়ে নলটা ঢুকিয়ে আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি করি, যাকে বলে TEE, ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি। এটা করলে ভালভিউলার যে মরফোলজি, ধরুন ভালভ ডিজিজ যে হয়েছে এটা 3D পিকচারের মধ্যে বসে যায়, খুব সুন্দর বসে যায় TEE করলে। এরকম আরও অনেক টেস্ট আছে, যেরকম একটা ধরুন কারোর দেখবেন হয়তো বারবার হয়তো উনি অজ্ঞান হয়ে যাচ্ছে, আচ্ছা, বারবার হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছেন, এটা হয়তো হতে পারে একটা হার্ট ব্লক হয়েছে। সেই কমপ্লিট হার্ট ব্লক হলে তাকে পেসমেকার বসাতে হবে। আরেকটা রোগ আছে তাকে বলে 6 সাইনাস সিনড্রোম। 6 সাইনাস সিনড্রোমে বয়স্ক মানুষদের হতে পারে, আমাদের যে সাইনাস নোটটা ঠিকমতো ফাংশন করতে পারছে না, মাঝে মধ্যে হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছেন। তো এটা হলে তখন তাকে একটা হলটার মনিটরিং করতে হবে বা তাকে একটা ল্যাবরেটরিতে হসপিটালে ভর্তি করে তখন তাকে কিছু কিছু স্পেশালাইজ টেস্ট করতে হবে, ইলেকট্রোফিজিওলজিক্যাল টেস্ট করে দেখতে হবে তার এটা আছে কিনা, তখন তাকে হয়তো পেসমেকার বসাতে হবে। বা কারো যদি দেখেন যে এরকম মাঝে মধ্যে এরকম অ্যারিথমিয়া হচ্ছে যে কারণে সাডেন ডেথ হতে পারে, তখন তাকে একটা আইসিডি ইমপ্ল্যান্ট করতে হবে। আইসিডি মানে আইসিডি ব্যাপারটা হচ্ছে একটা ইমপ্ল্যান্ট পেসমেকারের মতনই, যেটা নাকি চট করে ওই যে যদি কখনো হঠাৎ অ্যারিথমিয়া হয় সেই অ্যারিথমিয়াটাকে তখনই বন্ধ করে দেবে। হ্যাঁ, যেরকম আমরা অনেক সময় যেটা করি, যারা ধরুন একটা হার্ট অ্যাটাক করেছে তার একটা ভিটি হচ্ছে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হচ্ছে বা ভিএফ হচ্ছে, তখন তাকে শক দিই, ডিসি শক দিই। এইরকম ভাবে এই আইসিডি যদি প্লেসমেন্ট করা হয়, এই আইসিডিটাই অটোমেটিক্যালি ওটাকে বন্ধ করে দেবে। আচ্ছা, এবারে একটু আমরা ডায়েটের সম্পর্কে জানবো, যে প্রপার ডায়েট কি কি রাখা উচিত। হেলদি লাইফস্টাইলে কিন্তু কোনো বিকল্প নেই। আপনার সমস্ত হোল লাইফের জন্য কিন্তু ফর্মুলা একটাই, ফর্মুলা হেলদি লাইফস্টাইল। এই হেলদি লাইফস্টাইল শুরু হবে তার একটা প্ল্যান অনুযায়ী। মানে ধরুন আপনি প্ল্যান করলেন যে আমি কাল সকাল 6টায় উঠবো, আমি আধ ঘন্টা হাঁটবো, তারপরে আমি একটু প্রাণায়াম করব, আমি আমার ধরুন স্টুডেন্ট হলে পড়াশুনো করবো, বা কেউ যদি তার চাকরিজীবী হন তিনি খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে উনি চাকরিতে বেরিয়ে যাবেন। এইভাবে কিন্তু থ্রু আউট দ্য ডে একটা প্ল্যানিং থাকবে, সেই প্ল্যানিং করবেন এবং এক্সিকিউট করবেন। এটা করতে পারলেই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং আপনি সমস্ত রকম নেশা বর্জন করবেন, তার বদলে আপনি যোগ প্রাণায়াম শুরু করবেন। যোগ প্রাণায়াম করলে কি হবে, আপনার মনটা সবসময় ভালো থাকবে। হার্ট ভালো রাখার একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার মনটাকে কিন্তু সবসময় খুব আনন্দে রাখতে হবে। আপনি সবসময় হাসি খুশি থাকবেন এবং আপনি যতটা পারবেন মানুষকে হেল্প করে যান, মানুষের জন্য প্রে করে যান। এখন আমাদের সারা পৃথিবীর মানুষকে ইন্টেন্সলি প্রে করতে হবে, যাতে নাকি এই যে পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় যে এত মানুষ এত প্রবলেমে আছে, অশান্তি হচ্ছে, বিভিন্ন যুদ্ধ চলছে, সেটা যাতে ঠিকঠাক হয়। আমাদের উপরওয়ালার অলমাইটির কাছে সারেন্ডার করতে হবে এবং ইন্টেন্সলি প্রে করতে হবে, যাতে নাকি আমরা এই অবস্থা থেকে মুক্ত হতে পারি। একদমই তাই, সবার উপরেই ভগবান। তবে এবারে বিষয়টা হচ্ছে, আমাদের খাদ্য তালিকায় কি কি খাবার যদি আমরা দৈনন্দিন জীবনে রাখি সেক্ষেত্রে আমাদের হার্ট ভালো থাকবে, বা কিছু হার্টের কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সবই অল্প অল্প করে, বেশি না। যার ওয়েট বেশি তাকে খুব কম খেতে হবে। হ্যাঁ, ওয়েট কমাতে হবে, প্রতি মাসে মাসে 1 কেজি করে ওয়েট কমাতে হবে। আচ্ছা, তার মধ্যে তার ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস থাকবে, সবই থাকবে। হ্যাঁ, বেশি পরিমাণ কার্বোহাইড্রেটও থাকবে না, বেশি ফ্যাটও থাকবে না, বেশি প্রোটিনও থাকবে না। জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, এই সমস্ত বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এগুলো সমস্ত অ্যাভয়েড করতে হবে।
আচ্ছা, সেক্ষেত্রে প্রপার কি কি এক্সারসাইজ রয়েছে যেগুলো হার্ট ভালো রাখতে সাহায্য করবে, এবং প্রাণায়াম অবশ্যই। এক্সারসাইজ হচ্ছে যে আপনি যদি মোটামুটি হাঁটতে পারেন হুম। তাহলে আপনি 8 ঘন্টা করে হাঁটুন, আচ্ছা। জোরে জোরে হাঁটুন, এটা খুব ভালো এক্সারসাইজ। হুম। আর আপনি যদি হাঁটতে না পারেন, আপনার যদি ধরুন হাঁটু ব্যথা আছে, ওজন অনেক বেশি আছে, তাহলে আপনি বসে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করুন, হাতগুলো পাগুলো নাড়ান, সমস্ত জয়েন্ট গুলো মুভমেন্ট করুন। আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স এক্সারসাইজ, একটা ব্যান্ডের মতো পাওয়া যায়, টিউব এরকম ব্যান্ড পাওয়া যায়, সেই ব্যান্ডটাকে ধরে আপনি এইভাবে টানুন, ইয়ে করুন, স্ট্রেচ করুন। এই ব্যান্ড রাবারের ব্যান্ডের মতো পাওয়া যায়, সেটাকে বলে রেজিস্ট্যান্স ট্রেনিং। এই রেজিস্ট্যান্স ট্রেনিং করলে কি হবে, আপনার মাসেল বাল্কটা বাড়বে, তখন আপনার সুগার, প্রেশার সবগুলোই আস্তে আস্তে দেখবেন কমতে থাকবে। এটা বাড়িতে বসে আপনি করতে পারবেন। আচ্ছা, মানে এই ধরনের এক্সারসাইজ এবং প্রাণায়াম। আচ্ছা, একদম সব শেষে আমি যেটা জানতে চাইবো, একদম যেহেতু সময় কম, যে আমাদের লাইফস্টাইলটা ঠিক কিভাবে, মানে একদম শর্টে যদি জানতে চাই, কিভাবে গোছালে পরে এই যে হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাক, এটার থেকে আমরা বেশ দূরে থাকতে পারবো ওভারঅল? আপনি প্রতি বছর চেক করবেন আপনার ডায়াবেটিস আছে কিনা, হাই ব্লাড প্রেশার আছে কিনা, কোলেস্টেরল বেশি আছে কিনা, ওয়েট বেশি আছে কিনা, আপনার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা। আপনি যদি রেগুলার বেসিস চেক আপ করেন, আপনার যদি ওয়েট চেক করেন, তাহলে দেখবেন না মোটামুটি সব ঠিক আছে। এইভাবে আপনি রেগুলার, যেটা বললাম, সকাল থেকে উঠে একদম রাত অবধি একটা রুটিন থাকবে, সেই রুটিন আপনি ফলো করবেন। হ্যাঁ, তাহলেই আপনি দেখবেন আস্তে 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 আপনার কোনো রোগই হচ্ছে না, জ্বরও হচ্ছে না, আপনার হার্টের সমস্যা হচ্ছে না, আপনার হাই ব্লাড প্রেশার বা সুগার কিছুই হচ্ছে না। বা যদি থেকেও থাকে, সেগুলো কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, ওষুধটা বন্ধ করে দেবেন না, ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধপত্রগুলো খেয়ে যাবেন। আর সবসময় মনের আনন্দে থাকবেন, আর মনে করবেন আমার কিচ্ছু হয়নি। পজিটিভ, অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। আপনার নিজের জন্য হেল্প করুন, আর অন্য মানুষের জন্য ইন্টেন্সলি প্রে করুন, আর যতটা পারুন অন্য মানুষকে হেল্প করুন। আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনালি ভালোবাসতে হবে মানুষকে। এটা করলেই দেখবেন আপনার হার্ট অনেক ভালো আছে, আপনার আর কোনো অসুবিধা হচ্ছে না। বা আর একটা জিনিস আমি বলতেই ভুলে গেছি, যে অনেক সময় দেখা যায় যে একটা মানুষ খুব অল্পতেই ভয় পেয়ে যায়, সেটাও তো হার্টের জন্য নিশ্চয়ই ক্ষতিকর, ঘাবড়ে না, যাওয়া। ভয় পাবেন না, কোনো ভয়ই আসবে না। যদি আপনার যদি এই লাইফস্টাইল আপনি যদি ফলো করেন, আপনার মধ্যে দেখবেন ভয় শূন্য হয়ে যাবেন। কেননা আপনি সবসময় উপরওয়ালার, মানে ডিভাইন মাদারের সঙ্গে আপনি কমিউনিকেট করার চেষ্টা করছেন প্রাণায়ামের মাধ্যমে। তার ফলে কি হবে, আপনার মধ্যে কোনো ভয় থাকবে না, ভয় শূন্য অবস্থা তৈরি হয়ে যাবে। আর এই ভয় শূন্য অবস্থা হলে দেখবেন হার্ট আরো আপনার ভালো হয়ে গেছে। মোটামুটি আজকের অনুষ্ঠানে আমরা সম্পূর্ণটা বুঝলাম, হার্টের সমস্যা, হার্টের রোগ, হার্টের কি কি কারণে এই যে হার্ট অ্যাটাক বা হার্টের এই বিভিন্ন রোগগুলো হয়ে থাকে, এবং কি কি করা আমাদের একদমই উচিত নয়, কোন কোন বিষয়ে আমাদের একদমই ঘাবড়ে যাওয়া উচিত নয়, সমস্তটাই কিন্তু আজকে আমাদের ডক্টর জানালেন। এবং আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ ডক্টরকে। নমস্কার।